অনেকে যারা ইনভেস্ট করে রেখেছো স্টক গুলোতে এবং সেগুলো দেখতে পাচ্ছ এখন কনস্ট্যান্টলি নেগেটিভ 20, 30, 40% হয়ে যাচ্ছে, তখন অনেকে মনে করছো বা যারা নতুন রয়েছে বা যারা তো মনে করে নিচ্ছেন যে আমি অতটা স্টক সম্পর্কে বুঝি না বা বুঝে ইনভেস্ট করে আমি তো এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছি যে এতগুলো নেগেটিভ হয়ে গেছে, এর থেকে যদি এমন জায়গায় ইনভেস্ট করতে পারতাম যেগুলো পুরো স্টকের মতো, পুরো একেবারে লিকুইডিটি থাকবে, সেম স্বচ্ছ ধরনের, সেরকম ভাবে দিনের দিন ওঠা পড়াটা বুঝতে পারবো, তাহলে এমনই একটা অপশন রয়েছে যে অপশনটাতে তোমাকে খুব বেশি মাথা ঘামাতে হবে না বা আপনাকে কোনো মাথা ঘামাতে হবে না স্টকটা কত উঠলো, মাথা ঘামাতে হবে না যে স্টকটার কোনটা ফান্ডামেন্টাল কি টেকনিক্যাল কি, কোথাও কিছু না। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, একেবারে স্টকের মতো। সেই বিষয়টাকে নিয়ে আজকে তৈরি। ইকুইটি স্টক বলতে কি বোঝায়, মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায়, এবং যেটাকে আমি বলছি ইটিএফ, এটা বলতে কি বোঝায়, কেন ইটিএফ মিউচুয়াল ফান্ডের থেকে বেটার, এমনকি ইকুইটি মার্কেটের রিটার্নটা বেশি কিন্তু রিস্ক অনেক বেশি, কিন্তু ইটিএফ এর রিস্কটা কি, কেন সুযোগ সুবিধা রয়েছে এবং কিভাবে ইটিএফ তৈরি করা হবে, এবং সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং, আমরা 5টা ক্ষেত্র দেখাবো ইটিএফ এর, সেই ক্ষেত্রে কোন কোন ইটিএফ গুলো দারুণভাবে পড়ে চলেছে। এই সিচুয়েশনে পোর্টফোলিও গুলো কিন্তু আরো নেগেটিভ হয়ে চলেছে, মানে কোন ক্ষেত্রে 25%, কোনো ক্ষেত্রে 50%, দারুণভাবে সব নেগেটিভ দেখতে পাচ্ছি বেশ কিছু স্টকসে। অনেকের ক্ষেত্রে এটা একটা কিন্তু বেস্ট অপরচুনিটি বলে মনে হচ্ছে। এই সিনারিও দাঁড়িয়ে থেকে আজকের খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টক গুলোর যেখানে কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, কোন স্টকে ইনভেস্ট করবো, কোথায় করবো না, কোনটা করলে ভালো হয়, সিচুয়েশনে খুব একটা কনফিউশন, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সব রয়েছি আমরা। সেখানে ক্ষেত্রে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা 3টে বিষয় নিয়ে আলোচনা করবো। এক সাইড হচ্ছে ইকুইটি, সেকেন্ড ওয়ান হচ্ছে মিউচুয়াল ফান্ড, এন্ড থার্ড ওয়ান ইজ ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা ফার্স্ট জানবো যে ইকুইটি বলতে কি বোঝাচ্ছে, সেকেন্ড ওয়ান মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলে কি সিচুয়েশন হতে পারে, থার্ড ওয়ান হচ্ছে ইটিএফ কি, সেখানে ইনভেস্ট করলে কি ভালো হয়, কোন কোন বেস্ট ইটিএফ রয়েছে এই মুহূর্তে ইনভেস্ট করা যায়, সব কিছু নিয়ে আসার আগে আমি সব স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে তোমাদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে, প্রতিদিন ইন্টারেস্টিং এত সুন্দর সুন্দর সব ভিডিওগুলো, এত সুন্দর সব কমেন্ট গুলো পাওয়া যায়, দারুণ লাগে সবগুলো, এবং প্রত্যেকটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরো এগিয়ে যাওয়ার জন্য। আমরা যে বিষয়টি বুঝবো সেটা হচ্ছে ইকুইটি স্টকস বলতে কি বোঝায়, মিউচুয়াল ফান্ড কি জিনিস এবং ইটিএফ কি জিনিস। তো ইটিএফ কি, তার রেজাল্ট টোটালটা এবারে দেখা যাচ্ছে। ইকুইটি স্টকস এর ফার্স্টে আসছি আমি। ইকুইটি স্টকস যেরকম সহজ সরল ভাবে যদি বলি, একদম ডেফিনেশনের পয়েন্টে যদি না যাই, তাহলে বলতে হয় কোনো কোম্পানি তার পার্টিকুলার যে সমস্ত অ্যাসেট থেকে লাইবিলিটি গুলো বাদ দিকে সেই যে পরিমাণটা দাঁড়ায়, সেই পরিমাণটা, অর্থাৎ এই যে ইকুইটিটা থেকে যাচ্ছে, এই ইকুইটিটা হচ্ছে একটা কোম্পানির সিচুয়েশনে এই মুহূর্তে টোটাল বা নেট ওয়ার্থ বলা যায়। অর্থাৎ এই মুহূর্তে একটা কোম্পানি যখন এনলিস্টেড হয়, এনলিস্টেড হওয়ার পরে সেই পার্টিকুলার কোম্পানিটার যখন শেয়ার ছাড়তে শুরু করে, এই যে শেয়ার ছাড়তে শুরু করলো, এই পার্টিকুলার শেয়ার মানে একটা শেয়ার টোটাল নেট ওয়ার্থের তুলনায় কতখানি, মানে যদি খুব সিম্পল ভাবে বলার চেষ্টা করি, যে কোনো সময় যদি একটা কোম্পানি সেক্ষেত্রে কোনো একটা ইকুইটি অ্যাকাউন্টের ক্ষেত্রে সে একটা পার্টিকুলার কোম্পানি তার টোটাল অ্যাসেট মনে করো না 2 লক্ষ টাকা রয়েছে, তার থেকে 1 লক্ষ টাকার তার লাইবিলিটি রয়েছে, এই টাকার সম বাদ দিতে হবে, তাহলে 1 লক্ষ টাকা এই মুহূর্তে তার নেট ওয়ার্থ রয়েছে। বোঝা গেল? একে দিয়ে আমি এই মুহূর্তে এই 1 লক্ষ টাকা যে রয়েছে, তার মানে এই 1 লক্ষ টাকা রয়েছে এই পার্টিকুলার এই কোম্পানিটার হাতে। এই টাকাটা যদি সে 100টা শেয়ার যদি ভাগ করে দেয়, তার মানে এক একটা শেয়ারের প্রাইস দাঁড়াচ্ছে 1000 টাকা করে। তাহলে বোঝা গেল এই 1000 টাকাটাই হলো কিন্তু এই মুহূর্তে একটা কারেন্ট প্রাইস ইকুইটির। তাহলে বোঝা গেল ইকুইটিটা, এই ইকুইটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টকে আমরা দেখছি স্টকগুলো কিন্তু কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে, এবং স্টকগুলো পড়ে পড়ে আমাদেরকে এমন একটা সিনারিও চলে এসেছে, স্টকগুলো অনেকটা নেগেটিভ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের পক্ষে ইন্ডিভিজুয়ালি স্টক সিলেক্ট করে, বিশেষ করে যারা অন্য অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, যারা এই মুহূর্তে যে স্টককে বেছে নিতে নেওয়াটা তাদের পক্ষে মুশকিল, এবং বেছে নিয়ে দেখছো যে অনেক ক্ষেত্রে লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কি করতে চাইছো, এমন একটা প্রসেস ইউজ করতে চাইছো, যে এমন একটা ফান্ড ইউজ করতে চাইছো যে ফান্ডের মধ্যে ইনভেস্ট করলে ইকুইটির থেকে বেটার হবে। ইকুইটিতে রিটার্ন অনেক বেশি থাকে ঠিকই, কিন্তু রিস্ক থাকে অনেক বেশি। তো সেকেন্ড অপশন কি, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। অর্থাৎ যদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা যাই,
দেখবো মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝাচ্ছে। মিউচুয়াল ফান্ড কিন্তু সেম ভাবে, আমি যদি কোনো রকম ডেফিনেশনে না যাই, খুব সিম্পল ভাবে বলার চেষ্টা করি, যখন একটা ফান্ড, এক বড় একটা ফান্ড, যেই ফান্ডের কাজ হচ্ছে তোমার আমার সকলের কাছ থেকে টাকা জোগাড় করে সেই টাকাগুলোকে নিয়ে ইকুইটি মার্কেটে দেওয়া। এই ইকুইটি মার্কেটে যখন সে টাকাগুলোকে নিয়ে জমা করে সেই টাকাগুলো দিচ্ছে, সেটা কিভাবে দিচ্ছে, জাস্ট মনে করে নাও একটা এইচডিএফসি ব্যাংক, কিংবা মনে করে নাও এর সঙ্গে টিসিএস রয়েছে, কিংবা এর সঙ্গে মনে করে নাও ইনফোসিসকে রেখেছে, কিংবা এর সঙ্গে মনে করে নাও টাটা মোটরসকে রেখেছে। এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু এরা একটা ইনভেস্ট করছে। টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল 10,000 টাকা। এবারে আমি তুমি সবাই মিলে 100 জন, আমরা সবাই মিলে কিন্তু কি করেছি, 100 জন 100 টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি। তার মানে টোটাল এখানে হয়ে গেল আমাদের 10,000 টাকা। 10,000 টাকাটা টোটাল কিন্তু বলছি আমরা AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই টোটাল টাকাটা কিন্তু আমরা কি করছি, ইনভেস্ট করে দিচ্ছে ফান্ড ম্যানেজার, আমাদের হয়ে ইনভেস্ট করছে এই পার্টিকুলার স্টকগুলোতে। আমাদের রিস্কটা কেন কম বলছি, এই পার্টিকুলার স্টকগুলোর মধ্যে থেকে কোনো একটা স্টকের ক্ষেত্রে বা কিছু স্টকের ক্ষেত্রে বা এইগুলোর থেকে যদি পারফরমেন্স ভালো না করে, তাহলে কোনো একটা স্টককে বাদ দিয়ে অন্য একটা স্টককে কিন্তু নিতে পারে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি টিসিএস এর রিটার্ন ভালো দিচ্ছে না দেখে টিসিএস কে আউট করে দিয়ে তার জায়গায় কেপিআইটিকে এরা নিয়ে এলো। ফান্ড ম্যানেজার মনে করলো যে আমার এটা বেটার হবে, এই মনে করে প্রচুর পরিমাণে কেপিআইটি কিন্তু কিনে নিয়ে এলো। ফলে এই ঘটনাতে আলটিমেটলি রিটার্ন যখন আসছে, জাস্ট ফর এই 10,000 টাকা ইনভেস্ট করার পরে এর থেকে রিটার্ন পাওয়া গেল 1,000 টাকা। তাহলে 1,000 টাকা যখন রিটার্ন পাওয়া গেল, প্রত্যেকে আমরা কিন্তু 10 টাকা করে কিন্তু আমরা রিটার্ন পেলাম। অর্থাৎ 100 টাকা ইনভেস্ট করেছি, 10 টাকা আমরা রিটার্ন পেলাম। এবার যখন দেখছি কোনো একটা টাটা মোটরস কিংবা টিসিএস রিটার্ন ভালো করতে পারছে না, তাকে রিপ্লেস করে এই কেপিআইটিকে নিয়ে আসছে। এই টোটাল কাজটা কিন্তু করছে ফান্ড ম্যানেজার। তাহলে ফান্ড ম্যানেজার রেসপন্সিবল থাকছে, আমাদের বোঝার দরকার পড়ছে না, আমাদের জানার দরকার পড়ছে না, সব কিছু করছে ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজারের হাতে টোটাল ক্ষমতা, ফান্ড ম্যানেজার ঠিক করে নিচ্ছে কোনটা রাখবো কোনটাকে রাখবো না। তাহলে এইভাবে কাজ করে যাচ্ছে। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হয়। যেরকম এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, এরকম অজস্র বড় বড় মিউচুয়াল ফান্ড রয়েছে, যেরকম মিরে অ্যাসেট মিউচুয়াল ফান্ড, পিপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এরকম রয়েছে। এদের মধ্যে একাধিক ফান্ড ম্যানেজার থাকে, তারা রিসার্চ অ্যানালিসিস করে, তাদের রেসপন্সিবিলিটি। তার বদলে আমরা যখন যে ইনভেস্ট করছি, আমাদের থেকে একটা টাকা, টার বলে এটা, সেই টাকাটা কিন্তু ফান্ড ম্যানেজারকে আমাদের দিতে হয় এই কাজগুলো, সার্ভিসগুলো করে দেওয়ার জন্য। এতে আমাদের সুবিধা কি, আমাদেরকে কোনো মতেই কিন্তু মাথা কামাতে হচ্ছে না যে পার্টিকুলার কোনো একটা ফান্ডের কোন স্টকটাকে রাখবে, কোন স্টকটাকে রাখবে না, কোনটাকে রিপ্লেস করবে, কোনটাকে এক্সচেঞ্জ করবে। তাহলে বোঝা গেল এটা। তার মানে এই যে হচ্ছে প্রফেশনালি ম্যানেজ ইনভেস্টমেন্ট ফান্ড বলছে। অর্থাৎ প্রফেশনাল পিপল যারা ফান্ড ম্যানেজার থাকে, তারা এটাকে পুল অফ মানি যেটা রয়েছে, মেনি ইনভেস্টারদের ইনভেস্ট করছে সিকিউরিটিগুলোতে, মানে স্টকগুলোতে, সেই স্টকগুলো কিন্তু প্রফেশনালি ম্যানেজ করছে কিছু ফান্ড ম্যানেজার যাদেরকে বলা হয়, তারা এই কাজটা করছে। এটা তো বোঝা গেল। তৃতীয়ত আমরা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই যে ইটিএফ বলছি বারবার, ইটিএফটা কি, ইটিএফটা আরো খুব ইন্টারেস্টিং জিনিস। এই ইটিএফ যদি বলি, সেটা হচ্ছে বাস্কেট অফ সিকিউরিটি। মানে মিউচুয়াল ফান্ড যেরকম, এটাও সেরকম বাস্কেট অফ সিকিউরিটি রয়েছে। এটা কিন্তু এক ধরনের এক্সচেঞ্জের মতো কাজ করে। মিউচুয়াল ফান্ডের সঙ্গে কি ডিফারেন্স তারপরে বলছি। এই ইটিএফটা কিন্তু সেম, মানে ট্রেড যেরকম ভাবে আমরা করা হয়, দিনের দিন ট্রেডে সেরকম ফ্ল্যাকচুয়েট করে এবং দাম ওঠা পড়া করে। একটা ইটিএফ তুমি যদি নাও, সকালবেলা একটা দাম দেখবে এবং 3টের সময় দেখবে আরেকটা দাম, মানে দাম কিন্তু ওঠা পড়া করছে এবং ট্রেড হচ্ছে। এটা মিউচুয়াল ফান্ড কিন্তু ট্রেড হচ্ছে না, এটা কিন্তু ট্রেড হচ্ছে। এবারে তৃতীয় ব্যাপার হচ্ছে ইটিএফ এর আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এদের কিন্তু যে রেশিও, যেটা আমি বলছিলাম খরচ খরচা রেশিওটা কিন্তু অনেক কম রাদার দ্যান মিউচুয়াল ফান্ড। অর্থাৎ আমি যদি মিউচুয়াল ফান্ডের এখানে যাই, তাহলে এখানে একজন প্রফেশনাল যে ম্যানেজার, তার বদলে সে একটা ভালো টাকা নিচ্ছে। কিন্তু এর মিউচুয়াল ফান্ডের নেগেটিভ পয়েন্ট কি, নেগেটিভ পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট যেটাই বলো, সেটা হচ্ছে প্রতিদিনকার দিন তুমি ট্রেড করতে পারছো না। মানে তুমি যখন কিনছো, তুমি মনে করো না আজকে এই করো না, একটা পার্টিকুলার ক্ষেত্রে তুমি একটা স্টককে, পার্টিকুলার মিউচুয়াল ফান্ড তুমি কিনে রেখেছো, ভালো কথা। সেই মিউচুয়াল ফান্ডটা মনে করো না XYZ কোনো একটা মিউচুয়াল ফান্ড তুমি নিয়ে রেখে দিয়েছো। এবারে তুমি যখন আজকে মিউচুয়াল ফান্ডটা কিনলে, সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে কিন্তু এটা ক্রেডিট হলো না, বোঝা গেছে, তোমার অ্যাকাউন্টে কিন্তু এটা ক্রেডিট হচ্ছে না।
তখন মিউচুয়াল ফান্ডটা তুমি কিনছো, পার্টিকুলারলি তুমি যাচ্ছ কি কোনো একটা ওয়েবসাইটে ঢুকছো, সাপোজ জাস্ট ফর এসবিআই ফান্ডে ঢুকছো, এসবিআই যেটা মিউচুয়াল ফান্ড, সেখানে ঢোকার পরে তুমি কি করছো, তুমি সঙ্গে সঙ্গে ওদেরকে বলছো যে আমি এটা কিনতে যাচ্ছি, লামসাম একটা অ্যামাউন্ট, জাস্ট ফর এক্সাম্পল 10,000। তুমি যখনই 10,000 টাকা দিয়ে কিনছো, সঙ্গে সঙ্গে কি করছে, টাকাটা পেমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে এর পরিমাণে এর ইউনিট তৈরি হচ্ছে, জাস্ট ফর একে ন্যাব বলে, নেট অ্যাসেট ভ্যালু। জাস্ট ফর ন্যাব যদি কোনো ক্ষেত্রে হয়ে থাকে 100, পার্টিকুলার একটা সাপোজ এসবিআই মিউচুয়াল ফান্ডের তুমি স্মল ক্যাপ একটা কিনেছো, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, সেক্ষেত্রে তোমার ন্যাব ধরে নাও, যদি খুব সিম্পল হিসেব করার জন্য বলি, ধরে নাও এখানে 100, অর্থাৎ 1000টা ইউনিট তুমি কিন্তু কিনে তোমাকে অ্যালট করে দিয়েছে। এই ইউনিট বলছি আমি, এটা ন্যাবের ওপর ডিপেন্ড করছে, 100 আছে বলে। যেই এটা 200 হয়ে তোমার কিন্তু তখন 10,000 থাকছে, তোমার সেই 1000টা থাকছে না, তখন তোমার হয়ে যাচ্ছে 500টা, অর্থাৎ 500 ইউনিট তোমায় কিন্তু দিয়ে দিচ্ছে। অর্থাৎ তোমার কাছে মনে করো এসআইপি করেছো, প্রতি মাসে মাসে তুমি 10 ইউনিট করে কিনছো, 10 ইউনিট মানে 1000 টাকা করে তুমি কিনে চলেছো। হঠাৎ করে থেকে মার্কেট পড়ে গেছে, অর্থাৎ এই সময়, তখন তুমি কি করলে, একবারে 500 ইউনিট তুমি কিনে নিলে। এই যে 500 ইউনিট কিনলে, তার মানে তোমার হাতে কিন্তু টোটাল এখন 520 রয়েছে। আজকেই তুমি কিনেছো মানে আজকেই কিন্তু 500 টাকা তোমার অ্যাকাউন্টে শো হচ্ছে না, এটা হবে অ্যাডজাস্টমেন্ট করবে ট্রানজাকশন T1 ডে, এটা হলো ট্রানজাকশন 2 ডে। T2 ডে যখন আসছে, তখন কি করছে, যখন T2 মানে পরের দিন যে ডেটা আসছে, তখন এই টাকাটা ওদের ফান্ডে ঢুকে গেল, এরা সঙ্গে সঙ্গে সেই পরিমাণে কিন্তু স্টক যে রয়েছে অ্যালটমেন্ট ইউনিট, সেই অনুযায়ী কিনে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দিচ্ছে। এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। এই জিনিসটা যখন তুমি ইটিএফ এ করবে, সেটা কিন্তু হচ্ছে না। ইটিএফ যখন তুমি যাচ্ছ, তখন কিন্তু দেখতে পারবে যে সেখানে দিনের দিন, অর্থাৎ এখানে ট্রেড হচ্ছে, অর্থাৎ তুমি যে কিনছো ফ্ল্যাকচুয়েট করছে প্রতিদিন থ্রু আউট দ্য ট্রেডিং ডে। মানে সকালবেলা 9:30টার সময় তোমার যা সিচুয়েশন দেখছো, 3টের সময় দেখবে ইটিএফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে অন্য অংশে বেটার, এবং দিনের মধ্যে তুমি ট্রেড করতে পারছো, এটা একটা পজিটিভ। সেকেন্ড ওয়ান, এখানে ফান্ড ম্যানেজারের ওখানে যেরকম একটা বড় টাকা তার হিসেবে কাজে লাগছে, এখানে ফলে এক্সপেন্স রেশিও বলে ওটাকে, সেই এক্সপেন্স রেশিও কিন্তু এর ক্ষেত্রে অনেক কম, লো এক্সপেন্স রেশিও হয়ে যাচ্ছে। ফলে ব্রোকারেজ ক্ষেত্রেও কিন্তু অনেক কম ব্রোকারেজ লাগছে, এটাও কিন্তু একটা ঘটনা। তাহলে বোঝা গেল এটা। তো এইবারে আসছি, প্রেজেন্ট করার চেষ্টা করছি ইকুইটির সঙ্গে। ফার্স্ট, ইকুইটি টোটালি ডিফারেন্ট। ইকুইটি ক্ষেত্রে প্রচুর রিস্কি। ইকুইটিতে ইনভেস্ট করলে সেখানে তোমার টাকাটা সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে, ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমায় কোনো প্রফেশনালি ম্যানেজ করছে না। ফলে বহু স্টক তুমি যেগুলো কিনে রেখেছো এখন, সেগুলো কিন্তু প্রচুর রিস্কে রয়েছে এবং নেগেটিভে হয়ে গেছে, এমন সিনারিওতে রয়েছে। ফলে এইখানে তোমার একটা অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাহলে এখন আমি যদি সেই ক্ষেত্রের থেকে বেটার হচ্ছে কি মিউচুয়াল ফান্ডে রাখা অথবা ইটিএফ এ রাখা। এখন মিউচুয়াল ফান্ড নেবো না ইটিএফ নেবো, এই একটা ব্যাপার চলে আসছে। আমি তোমাদের প্রথম যে কথাটা বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে আমি বলেছিলাম যে ন্যাভ, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ন্যাভের ব্যাপার চলে আসছে, এর ক্ষেত্রে সেটা আসছে না। এটা হচ্ছে ট্রেডিং বা লিকুইডিটির ক্ষেত্রে। লিকুইডিটির কথা অর্থ হচ্ছে দিনের দিন, অর্থাৎ তুমি সকালবেলা কিনলে ইটিএফ একটা, এবং বিকেলবেলা তুমি সেটা সেল করে দিলে, এর মাধ্যমেও তুমি কিন্তু একটা প্রফিট জেনারেট করতে পারছো। মিউচুয়াল ফান্ডের কিন্তু সেরকম হচ্ছে না, সকালে তুমি কিনলে আর বিকেলবেলা তুমি বেচে দিলে, তুমি কোনো রকম ভাবেই তুমি সেটা পারছো না, কারণ ক্রেডিট হতে হতেই তোমার 2 দিন সময় লেগে যাচ্ছে। কস্ট স্ট্রাকচার যদি বলি, কস্ট, এটা হচ্ছে ট্রেডিং 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে কস্ট স্ট্রাকচারের দিকে যদি বলি, মানে খরচ খরচা, এখানে কিন্তু ইটিএফ এ অনেক লোয়ার এক্সপেন্স রেশিও, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট ফিটা অনেক বেশি থাকছে। বোঝা গেল। 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। এই ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ মানে কিভাবে আমি ইনভেস্টমেন্টটা করতে চলেছি বা ইনভেস্টমেন্ট করছি। ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট নয়, এটা প্যাসিভ ম্যানেজ করছে। ফলে যে ঘটনাটা হচ্ছে, যে জাস্ট ফর এক্সাম্পল আমি দিচ্ছি, ইটিএফ এ ধরো নিফটি ফিফটির একটা মিরর তৈরি হচ্ছে। নিফটি 50 50টা স্টক রয়েছে, ফলে যে ফান্ড ম্যানেজারের খুব বেশি ঝামেলা করতে হচ্ছে না। ঠিক 50টা স্টকের টোটাল ভ্যালু, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, একটা করে যদি কেনা হয় 50টা স্টক, জাস্ট ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা টোটাল লাগছে। তার মানে প্রতিটাকে সমানভাবে কিন্তু ইনভেস্ট করে দেওয়া হয়েছে, এবং ইনভেস্ট করার ফলে 1 লক্ষ টাকা তোমার এখানে টোটাল লাগছে। অর্থাৎ
50টা স্টকে কিন্তু ইনভেস্টেড থাকছে। এবার 50 স্টকের মধ্যে বাড়ছে কমছে, সেই অনুযায়ী তোমার ইটিএফও বাড়ছে কমছে। ফলে এখানে তোমাকে বা ফান্ড ম্যানেজার কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। এবারে নিফটি ফিফটি আমরা জানি, নিফটি ফিফটির পারফরমেন্স অনুযায়ী যদি পারফরমেন্স ভালো না দেখাতে পারে কোনো একটা স্টক, সেটাকে বের করে দেওয়া হয়, তার বদলে অন্য একটা স্টক কিন্তু রিপ্লেস করানো হয়। বোঝা গেল? সঙ্গে সঙ্গে এখানেও ইটিএফটা, নিফটি ফিফটি ইটিএফ যেটা, সেও সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে গেল। এবং নিফটি ফিফটি বলো, নিফটি নেক্সট 50 বলো, সেগুলো সবই সেম ভাবে কিন্তু এই রিপ্লেসমেন্টের কাজটা হতে থাকে। ফলে এখানে কোনো ইনভেস্টমেন্ট ম্যানেজ করার জন্য কোনো প্যাসিভ ম্যানেজ করছে, অর্থাৎ ইটিএফটা যেরকম ধরনের ইটিএফ রয়েছে, যে ধরনের কাজ করে যাচ্ছে, এটাও তাই করছে। জাস্ট ফর এক্সাম্পল আইটি ইটিএফ, তার মধ্যে যে সব আইটি স্টকগুলো রয়েছে, সেগুলো যে কটা রয়েছে, ঠিক তোমারও তুমি যখন ইটিএফ কিনছো সেম কাজ করছে। ফলে এখানে তোমার সুবিধাটা কি হচ্ছে? তোমার সুবিধা হচ্ছে কোনো ফান্ড ম্যানেজারকে এক্সট্রা টাকা দিতে হচ্ছে না। ইনভেস্টমেন্ট তোমার যে অ্যাপ্রোচটা, সেটা এদের আলাদা। আর এদের ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেটা কিন্তু সেটা না, সেখানে অ্যাক্টিভলি ফান্ড ম্যানেজাররা প্রতিদিন চেক করছে এবং যেটারই পারফরমেন্স কম বলে মনে হচ্ছে, সেটারই সঙ্গে সঙ্গে আউট করে রিপ্লেস করে দিচ্ছে। বোঝা গেল? মিনিমাম ইনভেস্টমেন্টের একটা ব্যাপার চলে আসছে। মিনিমাম ইনভেস্টমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইটিএফ এর ক্ষেত্রে খুব স্মল আর একটা অ্যামাউন্টেও কিন্তু ইনভেস্ট করার দিকে। এটাও খুব ইন্টারেস্টিং যে জায়গাটা যাবো, সেটা হচ্ছে ট্যাক্সেশন, ক্যাপিটাল গেইন ট্যাক্সের কথা নিয়ে বলবো। সেখানে আমি যেটা বলতে চাইছি, এখানে দেখো ট্যাক্সেশন ইটিএফ আর মোর ট্যাক্স এফিসিয়েন্ট অ্যান্ড দে হ্যাভ এ লোয়ার ক্যাপিটাল গেইন ট্যাক্স। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স এফিসিয়েন্সি এতটা নয়। ফলে এখানেও কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট, অর্থাৎ ট্যাক্সেশনের ক্ষেত্রে যদি আসি, এরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ট্যাক্স এফিসিয়েন্ট, কিন্তু মিউচুয়াল ফান্ড অত ট্যাক্স এফিসিয়েন্ট নয়। ফলে এটা একটা বড় পজিটিভ ব্যাপার। এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাব, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশনের কথা। ডাইভার্সিফিকেশনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি ইটিএফ কিন্তু মোর ইনভেস্টমেন্ট টার্গেট করে রেখেছে, অর্থাৎ আমি যে বক্তব্যটা বলতে চলেছি একটা মিরর হিসেবে কাজ করছে। মিরর বলতে আমি এমন বক্তব্যটাই রাখছি, মিরর কথা অর্থ হচ্ছে, ধরো নিফটি ফিফটির ক্ষেত্রে 50টা যে স্টক রয়েছে, এক্সাক্ট সেই 50টা স্টকের মধ্যে কিন্তু ইনভেস্ট হচ্ছে। মানে এটা হচ্ছে নিফটি ফিফটি একদম মিরর হিসেবে তৈরি হচ্ছে নিফটি ইটিএফ। বোঝা গেল? কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে ডাইভার্সিফিকেশনটা হচ্ছে, সেটা কিন্তু মোর ডাইভার্সিফিকেশন রয়েছে এবং এক্সপোজ করছে বর্ডার রেঞ্জ, মানে ব্রডার রেঞ্জে এক্সপোজ করছে। তাই তো ব্যাপারটা বোঝা গেল। এবারে আসবো ইটিএফ। এই যে ডিফারেন্সটা বুঝলাম, কিন্তু ইটিএফ এ আমি যদি ইনভেস্ট করতে চাই, একটা দারুণ সুযোগ বলে মনে হচ্ছে। তাহলে ইটিএফ এর ফেসিলিটি গুলো কি কি আছে? প্রথম ওয়ান হচ্ছে ডাইভার্সিফিকেশন। তোমার ডাইভার্স স্টক গুলোকে প্রচুরভাবে ডাইভার্স করছে নিফটি ফিফটি 50টা স্টকের মধ্যে। তাহলে এটা এক নম্বর ডাইভার্সিফিকেশন করছে। সেকেন্ড ওয়ান ফ্লেক্সিবিলিটি, তুমি ইচ্ছা করলে তোমার যেরকম ধরনের মনে হচ্ছে নেব, ঠিক সেই ধরনের নিতে পারো। যেরকম সেক্টর স্পেসিফিক কোনো একটা তুমি ইটিএফ নিতে পারো, অথবা কোনো একটা নিতে পারো যেরকম নিফটি ফিফটি, বা কোনো বন্ড যেরকম গোল্ড রয়েছে, গোল্ড বিজ, সেগুলো তুমি নিতে পারো। এই ধরনের সুবিধাগুলো তোমার রয়েছে। লিকুইডিটি প্রচুর রয়েছে। একটা মিউচুয়াল ফান্ড কেনার পরে সেটা বিক্রি করার একটা সময় সাপেক্ষ ব্যাপার। এমন এমন ইকুইটি স্টক আছে যেগুলো কিনলে কিন্তু বিক্রি করার সময় তোমাকে হ্যাপা পোহাতে হবে, সেইগুলো কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে অনেক বেটার। এবং ইটিএফ এর ক্ষেত্রে সুযোগটা হচ্ছে লিকুইডিটি রয়েছে প্রচুর পরিমাণে। ফলে বিয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু এর একটা বড় সুযোগ তৈরি করছে এবং কুইকলি অ্যাক্সেস করা যাচ্ছে ফান্ডগুলো। ধরো বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে, তুমি এই মুহূর্তে চাইছো তাড়াতাড়ি করে সব স্টকগুলো বিক্রি করে দিয়ে তুমি ফান্ডটাকে ক্লিয়ার করে দেবে, টাকাগুলো হাতে রাখবে, কারণ ইমার্জেন্সি তোমার 2 মাস 3 মাস পরেই টাকাটা দরকার পড়বে। এটা কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে সম্ভব। কিন্তু স্টকে যাও, দেখবে কিছু কিছু স্টক পুরো লোয়ার সার্কিটের পর লোয়ার সার্কিট মানছে, মানে সকলে সেল করতে চাইছে, কেউ আর কিনতে চাইছে না। যখন তুমি স্টকের ক্ষেত্রে যাচ্ছ, পার্টিকুলার স্টকটা দেখবে এরকম জায়গা থেকে কনস্ট্যান্ট পড়তে শুরু করে দিচ্ছে, মানে সেই মার্কেটে শুধুমাত্র সেলাররা রয়েছে, মানে বিক্রি করে যাচ্ছে, কোনো মানে কনস্ট্যান্টলি সেল করে চলেছে। ফলে সবাই যখন সেল করতে কনস্ট্যান্টলি সেল করে যাচ্ছে, সেখানে তুমি যখন সেল করার চেষ্টা করছো, দেখছো যে তোমায় কোনো চান্সই দিচ্ছে না। মানে এখানে 100 টাকা যে স্টকটা এই মুহূর্তে রয়েছে, তুমি যখন বুঝতে পারলে যে স্টকটা এই মুহূর্তে প্রচুর পড়ে যাবে, ফলে তোমার মতো হাজার হাজার বুঝে গেল, তারা সবাই সেল করা শুরু করে দিল। সেল করা শুরু করে দেওয়ার জন্য তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি যখন সেল করতে চাইছো স্টকটা, দেখতে পাচ্ছ 100 টাকা, 90 টাকা, 80 টাকা, তারপরে 70 টাকা, তারপরে 50 টাকায় চলে এলো।
তখন তার আগ পর্যন্ত কনস্ট্যান্ট তুমি পারছোই না সেল করতে, সবাই সেল করছে, কেউ কিনতে চাইছে না। এটা হচ্ছে স্টকের ক্ষেত্রে এই ধরনের। কিন্তু এইখানে ইটিএফ এর ক্ষেত্রে সেটা কিন্তু নয়। যেই মুহূর্তে তোমার মনে হলো এখন স্টক গুলো এই টোটাল ইন্ডেক্সটা পড়তে থাকবে, তুমি যে কোনো মুহূর্তে সেল করে দিতে পারো। এটা হচ্ছে লিকুইডিটি বলে। এই লিকুইডিটিটা তোমার দেখতে পাচ্ছ এখানে বেশি। নেক্সট হচ্ছে লোয়ার কস্ট। তুমি একটা মিউচুয়াল ফান্ড নিতে গেলে তোমার 1,000 টাকা মিনিমাম লাগবে, বা তুমি মনে করো নাও যে খরচা হচ্ছে, এক্সপেন্স গুলো খুব বেশি হয় মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে 1%, 0.5% দিতে হয়। এর ক্ষেত্রে ভেরি ভেরি নেগলিজেবল কস্ট লাগছে। এটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ওয়ান হচ্ছে ট্রান্সপারেন্সি। তুমি যখনই ইটিএফটা নিচ্ছ এবং ইটিএফ এ যে কিনছো, সাপোজ তুমি যে 100টা ইউনিট নেবে, ন্যাভ রয়েছে 100, অর্থাৎ তুমি কিন্তু এখন বুঝতে পারছো না। তুমি যখন একটা স্টক কিনতে গেলে, তুমি কি করলে, তুমি লামসাম অ্যামাউন্ট, তুমি 10,000 টাকা তোমার কাছে রয়েছে, তুমি গিয়ে বললে আমি এসবিআই স্মল ক্যাপে আমি ইনভেস্ট করছি, এখন একটা সুযোগ। এরা তোমাকে বললো ন্যাব আমাদের স্যার এখন রয়েছে 1,000। তার মানে ন্যাব 1,000 যদি থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে কি পাবেন, 100টা ইউনিট আপনি পাবেন। বোঝা গেল? এই 100টা ইউনিট আপনার প্রাপ্য। এই যে ন্যাব 1,000, এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার নাও হতে পারে যে 1,000 কেন, 900 কেন নয়, কিংবা কেন এটা 850 নয়, কেনই বা 1,050 নয়। তো এই ন্যাব ব্যাপারটা কিন্তু এরকম। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একদম সিম্পল অ্যান্ড ক্লিয়ার। মার্কেটে ইটিএফ গুলো পড়ে গেছে, এই সময় একটা বড় সুযোগ তৈরি করছে। যখনই তুমি কিনতে যাচ্ছ, একটা ইটিএফ এর দাম স্পষ্টভাবে বলে দিচ্ছে 100 টাকা। যে 100 টাকা বলছে, তুমি সঙ্গে সঙ্গে তোমার এই 10,000 টাকা দিয়ে 100টা ইটিএফ কিন্তু তুমি কিনে রেখে দিলে। এই এই যে কিনে রাখলে, এটা তোমার কাছে পুরো ক্লিয়ার রইলো। ফলে এইটা তোমার কাছে কিন্তু একটা স্বচ্ছতা তৈরি করে দিল। বোঝা গেল? নেক্সট আমি চলে আসবো পরের পয়েন্ট, ট্যাক্স এফিসিয়েন্সি। যেটা আমি বলছিলাম প্রথম দিকে, ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম লাগে মিউচুয়াল ফান্ডের তুলনায়। এটা কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট। নেক্সট ওয়ান কি, স্পেশালাইজড কিছু কিছু তুমি ইটিএফ নিতে পারছো। নট অনলি দ্যাট, তুমি শর্ট সেলিং করতে পারছো, শর্ট সেলিং বা লিভারেজ ইনভেস্টিং করতে পারছো। এই যে শর্ট সেলিং বলছি, এখানেও একটু বোঝানোর ব্যাপার জায়গা থাকছে। তুমি কোনো কোনো ক্ষেত্রে কোন স্টককে নিয়ে রেখেছো, সে স্টকটাকে শর্ট সেল করে দিচ্ছ, ওদের বিক্রি করে দিচ্ছ, যে স্টকটা এখন দাঁড়িয়ে রয়েছে 1,000 টাকাতে। এবারে এই ইটিএফটা তোমার পতন হতে শুরু করে দিয়েছে, এবং এটা তুমি জানো যে আস্তে আস্তে এটা 900-তে চলে আসবে। তাই 900-তে যখন তুমি চলে আসবে বলে মনে করে নিয়েছো, তখন তুমি 1,000-এ কিনছো আর 900-তে বিক্রি করছো। এই সময়ের মধ্যে 100 টাকা তোমার পার ইউনিট। এই হিসেব করে তুমি যদি 1,000টা কিনে রাখতে, তাহলে পর তোমার কিন্তু লাভ হতো কি, আমি এবারে বোঝাচ্ছি। ধরো 1,00,000 টাকা তোমার কাছে আছে, তার মানে তুমি এই মুহূর্তে কি করছো, 100টা সেল করে দিচ্ছ এবং কিনে নিচ্ছ কততে, সেই সময় 100টা ইউনিট তুমি পরে কিনে নিচ্ছ। এই যে সেল করে দিলে এবং কিনে নিলে, এর মধ্যে প্রফিটটা তোমার থেকে যাচ্ছে 100 টাকা। এই 100 টাকা যদি 1,000টা হয়, সেক্ষেত্রে 10,000 টাকা। যদি এটা 100টা হয়, তাহলে কিন্তু যদি 1,000 টাকা তাহলে 1,00,000 টাকা। আর যদি তুমি এখানে 100টা হয়, তাহলে 10,000 টাকা তোমার কিন্তু প্রফিট থেকে গেল। এটা কিন্তু ডাইরেক্টলি অ্যাজ এ স্টকের মতো আমরা কিন্তু ট্রিট করতে পারছি, সেরকম ভাবে আমরা শর্ট সেল করতে পারছি। এছাড়া আমরা লিভারেজ দিতে পারছি। জাস্ট তোমার কাছে 1,00,000 টাকা আছে, তুমি লিভারেজ যদি নাও, মানে এটাকে 3 টাইম মানে 3x করলে, তার মানে 3 লাখ তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট হয়ে গেল। এবার 3 লাখটা তুমি ইনভেস্ট করলে, করে যে প্রফিট বা লস হলো, আমি এক্সপেক্ট মনে করে নিচ্ছি প্রফিট হলো, প্রফিট করার পরে কিন্তু তুমি সেই টাকাটা থেকে লিভারেজ হিসেবে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দিয়ে, বা ওই লোনের টাকাটা দিয়ে তুমি কিন্তু বাকিটা হিসেব করে প্রফিটেবিলিটি তৈরি করতে পারো। ফলে 1,00,000 টাকা ইনভেস্ট করে তোমার যদি 1,000 টাকা প্রফিট হতো, তুমি 3,00,000 টাকা 3 গুণ করার ফলে 3,000 টাকা তোমার কিন্তু প্রফিট হয়ে গেল। এটা একটা কিন্তু বড় জিনিস ইটিএফ এর ক্ষেত্রে, এই সব সুযোগগুলো তৈরি করে দেয় আমাদেরকে। তাহলে এটা বোঝা গেল। নেক্সট আমি চলে আসবো যে পয়েন্টের দিকে, সেটাও খুব ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি। এবারে আমি যাচ্ছি 5টা সেরা ইটিএফ এর কথা বলবো, কোন কোন ইটিএফ গুলো কোন কোন জায়গায় কাজে লাগছে। এরপরে দেখবো সেরা কতগুলো ইটিএফ এর কথা। তাহলে আসা যাক। দেখো, নিফটি 50 ইন্ডেক্স ইটিএফ, যেটা আমি প্রথমে তোমার কাছে বলছিলাম যে এই ধরনের ইন্ডেক্স গুলো কাজে লাগে নিফটি 50-র ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্ষেত্রে নিফটি ইন্ডিয়া ইটিএফ বলে রয়েছে, ইউপিআই নিফটি 50 রয়েছে, এসবিআই নিফটি 50 রয়েছে। তিনটেই কিন্তু খুব ফ্যান্টাস্টিক নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। নিফটি ফান্ডের মধ্যে যে ধরনের 50টা স্টক রয়েছে, এদের মধ্যেও রয়েছে। যে কোনো একটাকে রাখলে নিফটি 50 অনুযায়ী তোমার এটা চেঞ্জিং হবে, রিস্ক তুলনামূলকভাবে কম থাকছে। হয়ে গেল একটা।
নেক্সট হচ্ছে কি নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। এটা আরেকটা নেক্সট যে 50 স্টক রয়েছে তার মধ্যে এদের মধ্যে একটি বেস্ট রয়েছে, সেটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ জুনিয়র বিস। এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা ইটিএফ। বোঝা গেল এটা নেক্সট 50 স্টকের উপর তৈরি করা ভালো। তারপরে তুমি মনে করো গোল্ড, আমরা গোল্ড যে নেই, গোল্ডেরও কিন্তু ইটিএফ তৈরি হয়। একটা গোল্ড তুমি যদি নিতে যাও সেই অনুযায়ী একটা সিকিউরিটি সেখানে 6,000 টাকা 8,000 টাকা লাগছে। সেখানে তুমি যদি পার্টিকুলার ইটিএফ নাও দেখবে 100, 200, 275 এরকম সমস্ত রয়েছে। তো ইনভেস্টকো ইন্ডিয়া কিন্তু একটি ভালো গোল্ড ইটিএফ। এছাড়া নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস আর একটা ভালো ইটিএফ। বোঝা গেল 3 নম্বর। 4 নম্বর সেক্টোরাল ইটিএফ বলে ইটিএফ তৈরি হয়। সেক্টোরাল মানে টোটাল ব্যাংকিং সেক্টর কিংবা আইটি সেক্টর, তার উপরে কিন্তু ইটিএফ তৈরি করে। যেমন নিফটি ব্যাংক ইটিএফ রয়েছে অথবা নিফটি আইটি ইটিএফ রয়েছে। এগুলো কিন্তু ফ্যান্টাস্টিক। এগুলো তোমাকে, তাই মনে করো ব্যাংক এখন খুব একটা রিটার্ন দিচ্ছে না, এই সিচুয়েশনে তুমি বেশ কিছু ইটিএফ কিনে রাখলে ব্যাংকে, তারপরে তুমি সেগুলো তখন রেখে দিলে ভবিষ্যতে গিয়ে তোমায় কিন্তু ভালো একটা রিটার্ন দিল। এছাড়া ইন্টারন্যাশনালি ইটিএফও হয়, মানে তুমি দেশে বসে আছো, এবার ইন্টারন্যাশনালি তুমি কি করছো, ওখানকার কোনো অ্যাকাউন্ট এখানে বসে ব্রোকারেজ প্রচুর দিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে কিচ্ছু পারবো না, আমার কিছু বুঝিও না জানিও না, আমি ইন্টারন্যাশনালি ইটিএফ আমি রাখতে চাইছি। সেখানে কিন্তু MON100 ইটিএফ বলে একটা ইটিএফ রয়েছে মতিলাল অসওয়াল। এটা একটা খুব ফ্যান্টাস্টিক। আরেকটা আছে মিরে অ্যাসেট NYSE ফ্যান প্লাস ইটিএফ। এই যে ফ্যান প্লাস এর মধ্যে কিন্তু রয়েছে ফেসবুক রয়েছে, রয়েছে অ্যামাজন আছে, এরকম ধরনের সবগুলো রয়েছে। এবং এইগুলো নিয়ে যেমন গুগল রয়েছে, এরকম সমস্তগুলোকে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে নাইস ফ্যান প্লাস ইটিএফ। ফলে এইগুলো তুমি ইন্টারন্যাশনাল ফ্লেভার পাওয়ার জন্য ফ্যান্টাস্টিক। এবারে যে নেক্সট পয়েন্টের দিকে চলে আসবো, এবার আসবো 10টা সেরা ইটিএফ কে নিয়ে আমরা কথা বলবো। তাতে চলে যেমন ফার্স্ট একটা ইটিএফ হচ্ছে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ জুনিয়র বিস, যেটা বলছিলাম। এটি একটি সেরা ইটিএফ বলা যেতে পারে। 3 বছর রিটার্ন আমাদের 31% দিয়েছে, 5 বছর রিটার্ন দিয়েছে 125.92%। বলা হলো এটা কিন্তু সিএজিআর নয়, আমি এটা সিএজিআর এর কথা বলছি না, আমি এটা বলছি রিটার্নের কথা, অর্থাৎ টোটাল রিটার্ন যেটাকে বলা যেতে পারে 125% রিটার্ন দিয়েছে, ফ্যান্টাস্টিক। নেক্সট আমি চলে আসছি এসবিআই নিফটি নেক্সট 50, যেটা আমি আগেই বলছিলাম নিফটি 50-র মধ্যে, সেখানে 5 বছর 126% রিটার্ন দিয়েছে। নেক্সট চলে আসছি কোটাক NV20 ইটিএফ, 156% রিটার্ন দিয়েছে, ফ্যান্টাস্টিক রিটার্ন। ইনভেস্টকো ইন্ডিয়া নিফটি ইটিএফ 97% রিটার্ন দিয়েছে 5 বছরে। মতিলাল অসওয়াল M50 ইটিএফ 98% মতো রিটার্ন দিয়েছে 5 বছরে। কোয়ান্টাম নিফটি 50 ইটিএফ 98% দিয়েছে। বন্ধন নিফটি 50 104% রিটার্ন দিয়েছে। এসবিআই নিফটি 50 ইটিএফ 5 বছরে 93% দিয়েছে। এছাড়া কি আছে, ইনভেস্টকো গোল্ড, যদি কেউ গোল্ডে ইনভেস্ট করে 94% বিগত 5 বছরে দিয়েছে। কোটাক যদি নিফটি ব্যাংক ইটিএফ হয় সেক্ষেত্রে 52% দিয়েছে। এছাড়া আরো ফ্যান্টাস্টিক রয়েছে, যেরকম আমি বলতে পারি নিপ্পন ইন্ডিয়া কিছু রয়েছে, বিস 100% রয়েছে। এছাড়া আর আছে এসবিআই 10 ইয়ার গিল্ড, যেটা আমি বলছিলাম বন্ড, সেখানে 24% মতো মোটামুটি রিটার্ন দিয়েছে। নিপ্পন ইন্ডিয়া ব্যাংক বিস 52% রিটার্ন দিয়েছে। ইউটিআই বিএসসি সেন্সেক্স 89% দিয়েছে। সিপিএসি ইটিএফ ফ্যান্টাস্টিক একটা ইটিএফ, 250% মতো রিটার্ন দিয়েছে, একটা দুর্দান্ত রিটার্ন দেওয়া রয়েছে। তাহলে বোঝা গেল এই ধরনের ইটিএফ গুলো কিন্তু মোটামুটি এখন আমাদের দারুণভাবে রিটার্ন দেয়। এবং স্টকস গুলো অনেকে যারা নিতে পারছো না, স্টকস এর যে রিস্ক জায়গাগুলো, রিস্ক ফলে এখন যারা নিয়ে আটকে গেছো ফেসে গেছো তাদের ক্ষেত্রে, বা ভবিষ্যতে যারা ইনভেস্ট করতে চাইছো অতটা নিজেরা রিস্ক নেওয়ার ক্ষমতা নেই, তারা কিন্তু এই সুযোগগুলো নিতে পারে। আজকের মতো শেষ হলো, নমস্কার।